ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকাই রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-8 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন 5 অগাস্ট। এক বছর আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটায় সরকার এই দিনটিকে জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘোষণা করেছে। আগামীকাল মঙ্গলবার এই দিবস উদযাপনের মধ্য দিয়ে ঘোষিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র। রাজনৈতিক সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি দাবি তুলেছে এই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে। সরকারও স্বীকৃতি দিতে চায়, তবে ৭১-এর মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বর্তমান সংবিধানের ৭ম তফসিলে যুক্ত থাকলেও জুলাই ঘোষণাপত্র কোন ধারায় তা যুক্ত হবে তা পরিষ্কার নয় এখন। অবশ্য বৃহৎ রাজনৈতিক দল বিএনপি মনে করছে জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি অপ্রয়োজনীয়। একটি বিপ্লবকে সংবিধানে নেওয়ার প্রয়োজন পড়ে না জানিয়ে দলটি বলছে তারা জুলাই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় স্বীকৃতিতেই থাকতে চায়, যে কারণে তারা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের ৪র্থ তফসিলে যুক্ত করার পক্ষে। তবে পুরো ঘোষণাপত্র নয়, অভ্যুত্থানের স্বীকৃতি হিসেবে একটি অনুচ্ছেদে ঘোষণাপত্রের উল্লেখ থাকতে পারবে বলেও মনে করে বিএনপি। এর আগে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল জুলাই সনদ নিয়ে আইনি ভিত্তি চাইলেও বিএনপিকে তার উল্টো অবস্থান নিতে দেখা গেছে। আর এবার জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতির বিরুদ্ধে। জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক নাকি রাষ্ট্রীয় স্বীকৃতি, কোনটি দিলে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে, এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। স্বাগত জানাচ্ছি আজকে রাজকাহনে। জোনায়েদ সাকি, প্রধান উপদেষ্টা বলেছেন স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ জুলাই গণঅভ্যুত্থান, এবং সেই সময়টাতে আসলে আমরা দেখেছি দল মত নির্বিশেষে সবাই এক কাতারে নেমে এসেছিলেন এবং সেই অভ্যুত্থান আসলে সবাই মিলে ঘটিয়েছেন। এই সময়টাতে এক বছর পরে এসে দাঁড়িয়ে যখন আসলে জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা আলোচনা করছি, সেই সময়টাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া নিয়ে এক ধরনের জট দেখা গেছে। সেই জট আসলে কেন, কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমি সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মানে এইখানে সকল শহীদের আত্মোৎসর্গের প্রতি গভীর সম্মান জানিয়ে সকল আহত যোদ্ধারা যারা এখনও তাদের দেহে এই অত্যাচারের চিহ্ন বহন করে চলেছেন, তাদের সকলের প্রতি আমাদের গভীর সহমর্মিতা সহ ভালোবাসা, কৃতজ্ঞতা সহ জুলাইয়ের যে অবিস্মরণীয় গণ অভ্যুত্থান, এইটা আমরা এটাকে স্মরণ করছি, আমরা এটার দ্বারা অনুপ্রাণিত হচ্ছি, আমরা আমাদের গতিমুখকে আবার পুনর্ঝালাই করছি। মানুষের আকাঙ্ক্ষাকে কীভাবে ধারণ করা যায় এবং সেটার বাস্তবায়ন করা যায়। স্পষ্টতই রাজনৈতিক সংগ্রামের মধ্যেই এই কথা প্রথম উঠেছিল যে কেবল শাসক নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে, রাষ্ট্রটাকেই মেরামত করতে হবে, গণতান্ত্রিক রূপান্তর করতে হবে, সংস্কার করতে হবে। নানান ভাষায় এই জায়গাটা এসেছিল। শেখ হাসিনাকে তো বিদায় নিতে হবেই, এটাও ছিল এক দফারই গুরুত্বপূর্ণ অংশ। আমরা সেই এক দফা 28শে জুলাই ঘোষণা করেছিলাম 2023 সালে। আসলে পুরো জনগোষ্ঠী একটা বারুদের স্তূপ হয়েছিল এই অত্যাচার, নিপীড়ন, বিশেষভাবে 2011 সালের পর থেকে। এটা যখন একটা ফ্যাসিস্ট রাষ্ট্র কিংবা কর্তৃত্ববাদী রাষ্ট্রের দিকে গতিমুখ ঠিক করে ফেলেছে, তারপর থেকে যে ধরনের অত্যাচার হয়েছে, যেভাবে বিরোধী দল দমন, যেভাবে বিভাজন, যেভাবে ট্যাগিং এবং একটা সীমাহীন এবং অকল্পনীয় সব অত্যাচারের কাহিনী, তো সব মিলিয়ে বারুদের সেই স্তূপে আমাদের তরুণরা, যাকে বলে যে স্ফুলিঙ্গ, জ্বালিয়ে দিয়েছে এবং যার ফলে দাবানল তৈরি হয়েছে। সেই জায়গাতে আমাদের ছাত্ররা যেমন অগ্রণী ভূমিকায়, শ্রমিকরা সে যুক্ত হয়েছে, সারা দেশের মানুষ যুক্ত হয়েছে। অভ্যুত্থান তখনই হয় যখন এটা সবাই একসাথে ছিলেন। কাজেই এই জায়গায় একটা জিনিস খেয়াল রাখা দরকার যে জুলাইয়ের গণ অভ্যুত্থান সকলে মিলে হয়েছে এবং একক কোনো শক্তি, যাকে বলে ডিটারমিনিং ফ্যাক্টর, আমি এখন রাজনীতির আলোচনায় আসছি পদ্ধতিগত দিক থেকে, একক কোনো শক্তি যখন একটা নির্ধারক শক্তিতে পরিণত হয় কোনো অভ্যুত্থান কিংবা কোনো বিপ্লবে, তখন মোটামুটি তার কোর্স অফ অ্যাকশনটা তারাই অনেকাংশে নির্ধারণ করে। কিন্তু যখন এইরকমটা ঘটে না, এটা একটা কালেকটিভ সমষ্টিগত ব্যাপার থাকে, তখন সমষ্টিগতভাবেই কোর্স অফ অ্যাকশনটা ঠিক করতে হয়। তো জুলাইয়ের পরে 5ই আগস্ট
2024-এ যদি আমরা ফিরে যাই তখন আমরা সেই সমষ্টিগত জায়গাটাই দেখেছি, কিন্তু সকলেই মিলেই ছাত্রদের যে অগ্রণী ভূমিকা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কাঠামো ছিল তাকে আমরা সবসময় সামনে রাখতে চেয়েছি। কেননা আমাদের তরুণরা, আমাদের সন্তানেরা তারা একটা নতুন বাংলাদেশের, মানে বাংলাদেশের একটা নতুন যাত্রার জায়গা। হ্যাঁ, মানে ধরুন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে, যেহেতু আমি উপস্থিত ছিলাম 5ই আগস্ট সেনাভবনে, সেখানে সেনা সদর দপ্তরে রাজনৈতিক দলগুলো ছিলেন, 3 বাহিনী প্রধান ছিলেন, এবং সেইখানে করণীয় বিষয়ে যখন কথা উঠেছিল তখনই আমরা প্রথম বলেছিলাম যে আমাদের মানে এই যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন গড়ে উঠেছে তার যে নেতৃত্ব, তাদেরকে যুক্ত করেই যে কোনো করণীয় আমাদের ঠিক করা দরকার। প্রাথমিকভাবে কেবল আমরা একটা পজিশন নিতে পারি, সেটা হচ্ছে যেহেতু আন্দোলনের একটা দাবি হচ্ছে শেখ হাসিনার পতনের পরে একটা গ্রহণযোগ্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। সেই কথাটাই আমরা ঘোষণা হিসেবে এখান থেকে দেওয়া যেতে পারে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। শেষ করি। আর প্রশ্ন এসছে বিচারের নিশ্চয়তা, প্রশ্নটা এসেছিল জানমালের নিরাপত্তার জায়গায়, এইটুকুই তো আমরা সীমাবদ্ধ। এমনকি বঙ্গভবনেও এসেও আমাদের যে আলোচনা, এই 3 পয়েন্ট, তার সাথে বন্দি মুক্তির প্রশ্নটি এসছে, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং জুলাই আন্দোলনে 1 জুলাই থেকে যারা গ্রেফতার হয়েছেন তাদের মুক্তি। এই 5টি বিষয়ে রাষ্ট্রপতি কী ভাষণ দেবেন সেটাও এখানে ঠিক করা হয়েছে। তারপরে ঠিক করা হয়েছিল ছাত্রদের সাথে কারা কারা যোগাযোগ করবে। তো সেই প্রশ্নগুলো একটা জায়গায় ছিল এবং আমাদের মনে হয়েছিল যে আলাপ আলোচনাটা সেইরকম কালেকটিভ জায়গা থেকে হবে, কিন্তু সেটা একটা ব্যত্যয় ঘটেছে। সেটি কি মনে করছেন যে রাজনৈতিক দলগুলোর কারণেই ঘটেছে, নাকি আসলে না, এটা শুধুমাত্র রাজনৈতিক দলের মানে তখন আলোচনার বলটা কোর্টে চলে গিয়েছিল আসলে মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের সাথে যারা যারা মেডিয়েটিং করছেন। যেমন প্রথমে মেডিয়েটিংয়ে জনাব আসিফ নজরুল এবং আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যেহেতু রাজনৈতিক আমি একটা দলের প্রতিনিধিত্ব করি, ফলে শুধুমাত্র বুদ্ধিজীবীরা সেই জায়গায় গিয়েছেন। কিন্তু এরপরে যে সকল দলের সাথে একটা কোঅর্ডিনেশন, সেটা ঘটেনি। না ঘটার ফলে অনেক জিনিসেই কিন্তু নানাভাবে কিভাবে আমাদের অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কিভাবে আমরা মনে করি সেটা করতে হলে কি কি করতে হবে, এগুলো নিয়ে নানা ধরনের মত পার্থক্যের জায়গা। আমরা বারবার বলেছি, আমি একটু শেষ করি, আমরা বারবার বলেছি জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন যাতে করে সবাই একটা জায়গায় এই সরকারের সাথে যোগাযোগটা থাকে, সেটাও হয়নি। ফলে রাজনৈতিক দলগুলোর সাথে যে কোঅর্ডিনেশন এবং রাজনৈতিক, যেমন পরবর্তীকালে ছাত্রদের একাংশ একটা দল গঠন করেছে, ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের একটা উল্লেখযোগ্য অংশ, তারা ফলে রাজনৈতিক দলগুলোর সাথে কোঅর্ডিনেশনের যে ঘনিষ্ঠতার প্রয়োজন ছিল প্রতি মুহূর্তেই, যেটা রাজনৈতিক বিষয়, সেখানে না ঘটার ফলে ইস্যু ভিত্তিক কখনো কখনো আলোচনা হচ্ছে। আমাকে একটু আরেকটা 30 সেকেন্ড সময় দেন। সেটা হচ্ছে যে এটা ঘটার ফলে অনেকগুলো প্রশ্ন কিন্তু অমীমাংসিত, যার ফলে কখনো কখনো মানে সিদ্ধান্ত আসছে সকলের সাথে আলোচনা না করে। যেমন এই জুলাই ঘোষণাপত্র শেষ হয়েছে কি সব দল কি আলোচনার মধ্যে যুক্ত হয়েছে? না হওয়াটা অনেক ধরনের ফাঁক তৈরি করে, এবং সেটাই আমি মনে করি অনেক দলদের উৎস। মনিরা শারমিনের কাছে আসতে চাই। মনিরা শারমিন, এনসিপি মনে করছে এই গণঅভ্যুত্থানকে ঘোষণাপত্র না হলে ভবিষ্যতে এটিকে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল হিসেবে দেখিয়ে অংশ নেওয়া ছাত্র জনতাকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করার এক ধরনের সুযোগ থেকে যায়। এই যে মনে করছেন আপনারা যে বিষয়টি, সেটি আবার অন্যান্য রাজনৈতিক দল বা এই মুহূর্তে যদি সুস্পষ্টভাবে বিএনপি আসলে সেটি মনে করছে না। আপনারা কি আসলে তাহলে নিজেদেরকে কোনো না কোনোভাবে রাষ্ট্রদ্রোহী এই ট্যাগ থেকে বিরত রাখবার জন্যই এই ভয়টা পাচ্ছেন, নাকি অন্য কোনো ভয় আছে, রাজনৈতিক কোনো ভয় আছে? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচকদের শুভেচ্ছা। দেখেন, এই জুলাই ঘোষণাপত্রের যে সাংবিধানিক স্বীকৃতি, সেটা যদি না হয়, আমরা যারা জীবিত এখন আমরা রাষ্ট্রদ্রোহী হিসেবে গণ্য হব, এটা তো খুবই ভ্যালিড কথা। এবং আরও একটা ব্যাপার, যারা আসলে এই রাষ্ট্রকে, একটা রাষ্ট্রকে সুন্দর একটা যে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল, যারা আমাদের মধ্যে নেই, যারা আসলে অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার, তারা তো রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যা পাবে। আপনাকে থামে একটা প্রশ্ন আমাকে করতেই হচ্ছে, রাষ্ট্রদ্রোহী আপনাদেরকে কারা ঘোষণা করবে? আওয়ামী লীগ ফিরে এসে ঘোষণা করবে? এই বিষয়টা তো আসলে কোনো না কোনোভাবে এই রিস্কটা থেকে যাচ্ছে। আর একটা অভ্যুত্থান, এত বড় একটা অভ্যুত্থান হলো, এবং অভ্যুত্থানের পরে এই গণ অভ্যুত্থানটা তো ছাত্র জনতা এবং সকলেরই একটা যদি বলি যে অংশগ্রহণেরই ফল। সেই জায়গা থেকে এটার একটা সাংবিধানিক স্বীকৃতি থাকা, মানে এটা তো অবাক করা কিছু না। আপনি দেখেন, আমরা যখন মুক্তিযুদ্ধের সময় যখন দেখি, তখন যদি আমি বলি যে অসহযোগ আন্দোলন যখন থেকে শুরু হয়েছিল 25শে মার্চ থেকে আপনার 17ই এপ্রিল পর্যন্ত, তখন আসলে কিভাবে করে সরকার তো তখন ছিল না, সুতরাং সেটাও তো একটা ঘোষণাপত্রের মাধ্যমেই তো চলেছে। সুতরাং এই ঘোষণাপত্র তো আমাদের দেওয়ার কথা ছিল আরও অনেক আগে, কিন্তু এটা আমাদের দাবি করে এখন
এখন বারংবার ডেট দিয়ে সরকারের কাছ থেকে এক ধরনের আদায় করে নেওয়ার একটা বিষয় কিন্তু এখন হয়ে দাঁড়ালো। এবং এই ঘোষণাপত্রে তো আসলে প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা একটি পোস্টার ছাপিয়েছিলেন, তাদের দেওয়ার কথা ছিল এবং সেই সময় তারা বলেছিলেন ৭২-এর সংবিধানের কবর রচনা করতে চান তারা এই ঘোষণাপত্রের মধ্যে দিয়ে। আপনারাও কি এখন সেটাই চান? ৭২-এর সংবিধানের কবর, মুজিববাদী সংবিধানের কবর রচনা তো আমরা অনেক মানে আমাদের সব দাবির মধ্যে আমরা তো কথাবার্তা বলছি, কারণ যেই সংবিধান আসলে বহাল থাকার পরেও একজন প্রধানমন্ত্রী সে আসলে সেই সংবিধানকে ব্যবহার করে সাধারণ মানুষকে গণ্য না করে মানে এত বছরের পর বছর ক্ষমতায় টিকে থাকতে পারেন এবং ভোট যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে নির্বাচন, সেই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে মানে ৩টা নির্বাচন আসলে ভোট চুরির মাধ্যমে সে ক্ষমতায় টিকে থাকতে পারে, সেই সংবিধানকে আমরা রাখবো? আমরা কি সেই সংবিধানকে রাখবো যেই সংবিধান আসলে থাকা অবস্থায় এই রাষ্ট্রীয় বাহিনী দ্বারা কোথাও বলেছে ভোট চুরির কথা? সংবিধানে কি এটি আছে ভোট চুরি করতে হবে, নাকি সংবিধানকে আসলে ব্যবহার করেছে রাজনৈতিক দল? সংবিধানকে ব্যবহার করেছে, কিন্তু যখন একটা রাষ্ট্রের যখন শাসন ব্যবস্থায় এই লুপহোলগুলো আছে যে আপনি প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়ে রেখেছেন, এই ক্ষমতার কোনো ভারসাম্য নাই, সেই আসলে ফ্যাসিস্ট হবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে আসলে কোথাও কোনো বার নাই এবং এখানে বিরোধী দল যারা তাদেরও কোনো আসলে আমরা দেখেছি কোনো কার্যকরী ভূমিকা তারা নিতে পারেনি এবং এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সবগুলোই আসলে প্রধানমন্ত্রী এবং দলীয় সরকারের অধীনে এবং আপনি এখনও দেখেন যে আসলে আপনি বিভিন্ন জায়গায় কি হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে আসলে যদি আমরা নিয়মমাফিকভাবে একটা মানে ফরম্যাটের মধ্যে না আনতে পারি, তাহলে এটা যদি এখন না হয়, এই পরিবর্তনটা যদি এখন আমরা না করতে পারি, তাহলে আর কবে? আর সাংবিধানিক যে এই জন্য আমরা বলছি বারবার করে যে গণপরিষদের মাধ্যমে আমরা এটা একটি প্রক্রিয়া এবং এই যেই আসলে ঐকমত্য কমিশনে আমরা 30টি রাজনৈতিক দল একসাথে বসে তারা দেখেন এইখানে আজকে তো এই আলাপ আসার কথা না যে আমরা আসলে মুজিববাদের কবর রচনা করতে চাই কিনা এবং এই সংবিধান কেন আমরা পরিবর্তন করতে চাই, এটা নিয়ে তো আসলে একেবারে ওপেন ডিবেট হয়েছে এবং 30টি রাজনৈতিক দলের মধ্যে আমরা প্রত্যেকের মধ্যে এই আন্তরিকতা দেখেছি যে হ্যাঁ এই সংবিধানের কবর রচনা করতে চাই এই কথা কি? না সংবিধানের যে একটা পরিবর্তন অবশ্যই একটা পরিবর্তন আমাদের তো এই রাষ্ট্রের যেই ধরনের সিস্টেমগুলোতে আমাদের আসলে এখন আমরা ভাবছি যে পরিবর্তন করতে হবে, সেই পরিবর্তনের মধ্যে তো সংবিধানেরও তো আসলে কিছু পরিবর্তন করতে হবে, সেটা তো অবশ্যই কোনো না কোনো প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে এবং এই ক্ষেত্রে তো রাজনৈতিক দলগুলোর একটা ঐকমত্য আমরা খানিকটা হলেও দেখেছি এবং আপনি যদি বলেন যে ঐকমত্য কমিশনে আমরা যেগুলোতে আসলে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে যেগুলোতে আসলে ঐকমত্য হয়েছে সেগুলোও কিন্তু একটা খুব বড় ধরনের অ্যাচিভমেন্ট আমি বলবো 5 আগস্ট পরবর্তী। একদম ছোট করে একটা প্রশ্ন তো জানতে চাই, গণ অভ্যুত্থান আসলে এই যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে আগামীকাল, সেখানে আসলে এনসিপি সবচাইতে বেশি চাপ সৃষ্টি করেছে এই সরকারকে, এটি কতখানি সত্যি যেটি অন্যান্য রাজনৈতিক দল মনে করে? হ্যাঁ আর না উত্তরটা চাই আমি। মানে এইটা হচ্ছে ব্যর্থতা, আমি বলবো যে অন্যান্য রাজনৈতিক দলের এটা ব্যর্থতা যে আমাদের এটা এত বেশি চাপ সৃষ্টি করতে হলো। আমরা তো বারবার করে এইটার জন্য আমাদের তো মাঠেও নামতে হয়েছে জুলাই ঘোষণাপত্রের জন্য। শেখ রবিউল আলম, খসড়ায় আসলে যেভাবে বলা হয়েছে যদি সেভাবে এই জুলাই ঘোষণাপত্র গৃহীত হয় ভবিষ্যতে সংবিধানের একটি অংশ হবে, বিএনপির এক্ষেত্রে ভিন্ন মত আছে। এনসিপি যেটি বলছে আসলে ভবিষ্যতে হয়তো রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করার এক ধরনের সুযোগ থাকে, এই আন্দোলনে তো বিএনপিরও অনেক নেতাকর্মী ছিল, তারপরেও তারা আসলে এখানে ভিন্ন মত কেন? ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক সহ যারা এই মুহূর্তে ডিবিসির সাথে যুক্ত আছেন। ভিন্ন মত ঠিক নয়, আমরা মনে করি যে এই যে জুলাইয়ের আমাদের যে কর্ম বা এটা গণ অভ্যুত্থান সফলভাবে সব শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়ে ফ্যাসিবাদের যে অবসান ঘটালো, তাতে দুটি জিনিস প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন মনে হয়েছে। একটা হচ্ছে জুলাই সনদ আর একটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রের সাথে আমরা কখনো দ্বিমত করিনি। গত জানুয়ারিতেই আমাদের কাছে খসড়া প্রস্তাব পাঠালে ফেব্রুয়ারির মধ্যেই আমরা কিছু কারেকশন করে সেটার সাথে একমত পোষণ করেছি। দেরি হলে সে দায় সরকারের। এখন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের মধ্যে পার্থক্য আছে। সনদের ব্যাপারে আমরা যেগুলিতে একমত হয়েছি সেটা প্রতিষ্ঠিত হবে, কিছুটা সংবিধান সংস্কার করে, কিছুটা আইনি সংস্কার বা বিধিবিধানের সংস্কারের মাধ্যমে, কিছুটা নির্বাহী আদেশে সেটা করা যাবে। বাকি যেগুলি একমত আমরা হতে পারিনি তারা জনগণের কাছে ওইটা ইস্তেহার আকারে আমরা নিয়ে যেয়ে নির্বাচিত হয়ে এসে যে দল ক্ষমতায় আপনার জনভোটের মাধ্যমে ক্ষমতাসীন হবেন তারা মেজরিটির মাধ্যমে অথবা ঐক্যমতের ভিত্তিতে সেটা বাস্তবায়ন করবেন। এ বিষয়ে মোটামুটি কাছাকাছি আসা গিয়েছে এবং আমার মনে হয় যে একটা সনদ সই করতে চলেছি এরকম একটা জায়গায়। ঘোষণাপত্রের যে ব্যাপারটা আছে এটা আমরা বলছি যেটা আইনি বাধ্যবাধকতা আসলে কোনো ঘোষণাপত্র হয় না।
ঘোষণাপত্র একটা হচ্ছে একটা জাতির স্বীকৃতি এবং জাতি সেটা ধারণ করে চলবে। আগামীতে যে সরকার আসবে সে সরকারও সেটা ধারণ করে চলবে। এটার আইনি ভিত্তি থাকতে হবে এরকম না, এটা মরাল এবং ইথিক্যালি যদি আমরা বাউন্ড থাকি তাতেই যথেষ্ট। এখন সংবিধানে সব কিছুই উল্লেখ করে রাখতে যদি হয় তাহলে সংবিধানটার আকার কত বড় হতে পারে? পৃথিবীতে কোনো সংবিধান এরকমভাবে যত্রতত্র সব কিছু সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটাও তো একটা বিষয়। কিন্তু এনসিপি যেটা আশঙ্কা করছে যে সাংবিধানিকভাবে না হলে এটা যে কোনো সময় যে কোনো সরকার এসে পরিবর্তন করে ফেলতে পারে। আচ্ছা, আপনি আমাকে বলেন তো, সংবিধান থাকলেও তো পরিবর্তন করা যায়। ইন্ডিমিনিটি অধ্যাদেশ ছিল না, পরিবর্তন হয়েছে না? ইন্ডিমিনিটি অধ্যাদেশ পরে সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছিল, সেটার পরিবর্তন হয়েছে না। মেজরিটির ভিত্তিতে সংবিধান পরিবর্তন হয়। আচ্ছা, মেজরিটি বাদলাম, গণভোটের ভিত্তিতে পরিবর্তন হয়। জনগণ যদি চায় যেটা তারা রাখবে না, আপনি কিভাবে বাধ্য করবেন? আর আমি আরেকটা জায়গায় মনে করি যে গণ অভ্যুত্থানের আমরা সমন্বিত শক্তি, আমাদের এত ভীতি কেন, এত নিরাপত্তা চাই কেন? আমরা যদি ন্যায্য সংগ্রাম করে থাকি, নিশ্চয়ই করেছি, এবং আমরা যদি গণতন্ত্রের উত্তরণ ঘটাই, আমরা যদি রাজনীতিতে সৌহার্দ্যতা প্রতিষ্ঠিত করি, আমরা যদি জনবান্ধব হয়ে রাজনীতি করি, জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতা যাই, আচ্ছা পার্লামেন্টের কাছে যদি সরকার জবাবদিহি থাকে, পার্লামেন্ট যদি জনগণের কাছে জবাবদিহি থাকে, আর এই জনগণ যদি আমাদের সাথে থাকে, আমরা জুলাই যুদ্ধের এত ভীত হব কেন? আমরা তো ভীত নই। তাহলে কি আসলে এই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটির জন্য ৭২-এর সংবিধানের কবর রচনা করাটা প্রয়োজনীয় মনে করে বিএনপি? না, আমি তো সেটা দেখছি না। ঘোষণাপত্রে যেটা বলা হয়েছে যে আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট থাকবে, মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধ কেন প্রয়োজন হয়েছিল সেটা উল্লেখ থাকবে, এটা বলা হয়েছে। আবার মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে কবর রচনা করা হয়েছিল, বাকশাল কায়েম করে আওয়ামী লীগ করেছিল, সেই নেতিবাচক দিকটাও থাকবে, সে কুফলটাও থাকবে। যাতে সেটা বর্জন করেছে, সেখান থেকে আবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমরা গণতন্ত্রে ফিরে আসছি, সেটাও থাকবে, এই কথা বলা হয়েছে। স্বৈরশাসক এরশাদ যেভাবে আপনার নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা নিয়ে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, সেই অধ্যায় থাকবে। 1/11-এর একটা অসাংবিধানিক সরকার 1.5-2 বছর থেকে আওয়ামী লীগের সাথে আতাত করে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিল আওয়ামী লীগকে, তারপরে এই 17 বছরে যে জুলুম অত্যাচার নির্যাতন আওয়ামী লীগ করেছে তার ধারাবাহিকতা থাকবে। এবং 24-এর যে গণ অভ্যুত্থান সর্বশেষ, যে আমরা সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক আদর্শের মানুষ, ফ্যাসিবাদী দোসর এবং ফ্যাসিবাদী শক্তি ছাড়া ছাত্র জনতা এক হয়ে যে সংগ্রামটা করলাম, এবং সেই সংগ্রামের জন্য নিশ্চয়ই গণ অভ্যুত্থান তো আইন মেনে হয় না, আইন মেনে হয়। সেই সংগ্রাম করতে গিয়ে নিশ্চয়ই রাষ্ট্রের ওই সময়কার আইনের অনেক ব্যত্যয় হয়েছে, অনেক জীবন গিয়েছে। আসলে যে আশঙ্কা করছিলেন যারা বেঁচে আছেন সেই সময় যারা অভ্যুত্থান করেছেন তাদের উপরে একজন অমানবিক নির্যাতন নেমে আসতে পারে ভবিষ্যতে। কেন আসবে? প্রশ্নই আসে না, যাতে আমরা ঐক্যবদ্ধ। আর আপনি সংবিধানে যুক্ত করে কি নির্যাতন থেকে বঞ্চিত হতে পারবেন? সেই নজির, সেই গ্রান্টি কি আছে? সংবিধান কি তাই? আমরা বলছি যে হ্যাঁ, সংবিধানে চতুর্থ তফসিলের কথা আমাদের দল থেকে বলা হয়েছে যে প্রয়োজন হলে সেটা থাকবে, যেভাবে আপনার ৭১-এর ওই অংশটা ছিল। কিন্তু সংবিধানের চেঞ্জ বা বাধ্যবাধকতামূলক যে অংশটা, মানে আইনি বাধ্যবাধকতা বা বাউন্ডিংটা যে থাকবে, সেটা আমরা মনে করছি না। আমরা মনে করছি যে রাষ্ট্রীয় স্বীকৃতি আইনের ঊর্ধ্বে। আমরা মনে করি জাতি হিসাবে যেটা আমাদের যে অর্জন, সেটা সবকিছুর ঊর্ধ্বে, সেটাকে প্রোটেক্ট করার জন্য সংবিধান বা আইনের প্রয়োজন আছে বলে আমরা মনে করি। জুলাই ঘোষণাপত্র তো আসলে গণঅভ্যুত্থানের এক ধরনের আকাঙ্ক্ষা পূরণ করার আমরা স্বপ্ন দেখছি। জুনায়েদ সাকি, আপনি শুরুতে বলছিলেন যে কয়েকটির মাত্র রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে, এবং তারপরেও সেটি অত্যন্ত গোপনীয়তার সাথেই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। আগামীকালকে আসলে আমাদেরকে চোখ রাখতেই হচ্ছে কি আসতে যাচ্ছে এই ঘোষণাপত্রে, সেটি নিয়ে আসলে রাজনৈতিক দলগুলো কি মনে করছে, রাজনৈতিকভাবে আসলে এর গুরুত্ব কতটা? আমি আপনার উত্তরটা নিয়ে একটি বিরতি নিতে চাই। জি25 প্রাথমিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরও একবার জি25 প্রাথমিত রাজকাহনে। জুনায়েদ সাকি, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, কয়েকটি দলের সাথে আলোচনা করলে অত্যন্ত গোপনীয়তার সাথে এই ঘোষণাপত্রটি তৈরি হয়েছে। সেটি এই যে গোপনীয়তা, সেই জায়গাটিতে দাঁড়িয়ে একটু প্রশ্ন হতেই পারে, রাজনৈতিক গুরুত্ব আসলে কতটা থাকলো এই ঘোষণাপত্রের? না, দেখুন, আমি প্রথমে বলেছি যে এটা একটা কালেকটিভ সংগ্রাম এবং পদ্ধতিগত জায়গাটা কালেকটিভ হওয়া দরকার, এবং সেটা যতটা সম্ভব। এখানে যখন আমরা কালেকটিভের কথা বলি তখন ওয়েটেজ, মানে অর্থাৎ গুরুত্বের ব্যাপারটা মানে সবাই সমান ধরে নেয় তা না। গুরুত্বের যে পার্থক্য, সেটাকে বিবেচনায় রেখেও কালেকটিভ করা যায়, এবং সেই জায়গাটা সব ক্ষেত্রেই ক্রিয়াশীল। মানুষ তো কেউ বাস্তবতাকে অস্বীকার করে না। এবং আমরা যে ঐকমত্য কমিশনে আলোচনা করছি, সেখানেও কিন্তু যেমন আমরা সবাই কথা বলছি, আবার গুরুত্বের জায়গাটাও কিন্তু বাস্তবতার কারণেই সেখানে অনিবার্যভাবেই সামনে আসছে। সেই জায়গাগুলো সকলের কাছে বোধগম্য। তো এটা হয় কি, সবাইকে ইনভলভ করে নেওয়ার একটা জায়গা। আর আপনি যদি মনে করেন যে এখানে আপনি আগেই
এই ধরনেরটা মানে খুব গুরুত্ব দেবেন না, তখন সে কতগুলো সংকট সৃষ্টি করে যাবে এবং সেই সংকটের বহিঃপ্রকাশটা থাকবেই। এটাগুলো 1 নম্বর জায়গা। তো যে কথাটা আসলে বলতে চাইছিলাম যে যেমন ধরুন মুক্তিযুদ্ধের ঘোষণা যদি বলেন ওটা মুক্তিযুদ্ধের মধ্যেই এসছে। এখন জুলাই ঘোষণা কিন্তু মানে এটা যাকে বলে যে আন্দোলনের মধ্যে তৈরি হয়নি, এটা পরবর্তীকালে যখন আসছে। পরবর্তীকালে যখন আসবে তখন কিন্তু এই ঘোষণার কালেকটিভ জায়গাটা আমরা যদি তৈরি করতে না পারি তাহলে এটা পক্ষপাতদুষ্ট হবে বলে অনেকে মনে করবেন, এবং সেই পক্ষপাতদুষ্টতা নিয়েই কিন্তু বিরোধের জায়গাগুলো তৈরি হবে। তো সেই ক্ষেত্রে সবসময় আমরা পদ্ধতিগতভাবে বারবার বলে আসছিলাম যে ন্যূনতম জাতীয় ঐকমত্য কিংবা আন্দোলনকারীদের মধ্যে যে ঐকমত্য সেটা রক্ষা করা দরকার, কারণ আমরা একটা ট্রানজিশনে আছি, একটা নতুন ব্যবস্থা গড়ে তোলার প্রক্রিয়ায় আছি। ব্যবস্থা গড়ে ওঠার পরে আপনি যতটা বিরোধকে মীমাংসা করার একটা ক্ষেত্র থাকে, ব্যবস্থা গড়ে তোলার প্রসেসের মধ্যে আপনি যদি অতিরিক্ত বিরোধে চলে যান তাহলে সেটা কিন্তু অর্জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই যে পদ্ধতিগত জায়গাগুলো, এগুলোকে গুরুত্বহীন করলে কিংবা অগুরুত্বপূর্ণ ভাবলে কেবলমাত্র রেটরিক দিয়ে আপনি এটা সমস্যার সমাধান করতে পারবেন না। আমাদের রাজনৈতিক লক্ষ্য আছে, কিন্তু তার সাথে পদ্ধতিও গুরুত্বপূর্ণ। এটা গেলো 1 নম্বর বিষয়। এখন আমরা আমাদের অবস্থানটা বলি। আমাদের অবস্থান হচ্ছে যে জুলাইয়ের একটা ঘোষণাপত্র হতে পারে, সেই ঘোষণা এই পুরো আসলে জুলাইয়ের আন্দোলনের প্রেক্ষাপট এবং তার যে আকাঙ্ক্ষা এবং তার যে ভবিষ্যৎ নির্দেশনা, মানে এই অভ্যুত্থান তো একটা আমাদের সামনে একটা নির্দেশনা দিচ্ছে, সেইটাকে তুলে ধরা। এবং এই প্রেক্ষাপটে কেবলমাত্র এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইও না, এর পেছনের ইতিহাসটাও আসবে। এবং সেটা কম বেশি যে ড্রাফটিংয়ে এসছে, আমরাও আমাদের মতামত দিয়েছি। মানে আসলে এটা তো ফেব্রুয়ারি মাসের ব্যাপার। কেন এটা এতদিন দেরি হলো, কেন আরো সময় নিয়ে এই আলোচনাটাকে কি মনে করেন কোন রাজনৈতিক দলের চাহিদাকে গুরুত্ব দিতেই মানে এটাই হচ্ছে যে সরকারের দিক থেকে ধরেন যে যদি বলা হতো না এই কয়েকজন ব্যক্তি এটা সুনির্দিষ্ট দায়িত্বে আছে, তারা এই কাজটা করে নিচ্ছে, পার্থক্য আলোচনা কন্টিনিউয়াসলি তারা এটা হ্যামার করে যাচ্ছে, তাহলে কিন্তু এতদিন সময় লাগার কথা না, একটা জায়গায় আমরা পৌঁছে যেতাম আরও আগে। তো এই জায়গাটাতে পৌঁছানোর ক্ষেত্রে যখন বলা যায় এখন আর সময় নেই, এখন আর সময় নেই, এই ধরনের পদ্ধতি খুবই খারাপ। 1 2 হচ্ছে যে কেউ কেউ এটার মধ্যে রাজনৈতিক গন্ধ খুঁজতে পারেন। আপনি কিন্তু এটা কিন্তু একটা পলিটিক্যাল ইস্যুতে পরিণত হচ্ছে এবং রেফারেন্স হচ্ছে, তাহলে কি আপনি এই পলিটিক্যাল ইস্যু তৈরি করার জন্য এবং এই বিরোধের ক্ষেত্র প্রস্তুতের জন্য কিন্তু আপনি কি এটা দীর্ঘায়িত করেছেন? দায়টা কিন্তু সরকারের, আবারও বলবো সরকারের কিন্তু দায়িত্ব নিয়েছে এটা করার। এটা কিন্তু ঐকমত্য কমিশন না, সনদ ঐকমত্য কমিশনের ঘোষণাপত্র কিন্তু অ্যাবসলিউটলি সরকার, এবং সরকারে এনসিপির সাথে ঘনিষ্ঠরা আছেন, কারণ তার বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি, সেখানে তাদের দিকে আঙুল তোলারও তার মানে সুযোগটা থেকে যাচ্ছে। এখন এই প্রশ্নটা কেন দিচ্ছেন তার কিন্তু আমরা জবাব পাচ্ছি না। আমাদের জায়গা হচ্ছে যে সমালোচনা করাটাই একমাত্র লক্ষ্য না, কিন্তু আমরা যখন সমাধানের পথ বলি তখন মনে হয় যে সমাধান তো হয়ে গেলে আর রাজনীতিটা হবে কিভাবে, রাজনীতি হলেও কিছু ঝামেলা। এখন এটা সংবিধানে থাকবে না, রাষ্ট্রীয় স্বীকৃতি কেবল হবে। দেখুন এইটা নিয়ে আলাপ আলোচনার মধ্যে যেতে পারে। সংবিধানে এইটার উল্লেখ থাকা, এটার মধ্যে আমাদের আপত্তির কিছু আমরা দেখি না। এটা কোনো না কোনো একটা তফসিলে, এটা তো সংবিধানের শুরুর বক্তব্য না, কারণ এটা তো এসেছে সংবিধানের শুরুতে না। এখন আপনি যদি একটা নতুন সংবিধান করতেন, এখন কথাটা দেখেন, ডিফারেন্স আউটলুকের পার্থক্য আছে। কেউ যদি মনে করে যে আমরা একটা নতুন সংবিধান প্রতিষ্ঠা করব, তখন তার ভিত্তি কিন্তু এই জুলাই আন্দোলন কেবলমাত্র। আর যদি কনসেনসাস হয় যে না আমরা এখন একটা সংবিধান সংস্কার করব, তার মানে এক্সিস্টিং সংবিধান আছে, তাকে পরিবর্তন করতে হচ্ছে, ফলে তার সব ব্যাকগ্রাউন্ড কিন্তু আছে। সেই ব্যাকগ্রাউন্ড রেখে যখন আপনি জুলাই ঘোষণাপত্র রাখছেন, তখন দুইটার প্লেসমেন্ট এক হয় না। এই পার্থক্যের জায়গা উপলব্ধি করাটা রাজনৈতিক ম্যাচুরিটি, সচেতনতার পরিচয়। এখন পার্থক্য না রেখে আমি যদি আমার দলের পলিটিক্সকে কেবল পার্সিউ করতে থাকি, তাহলে আপনি অনিবার্য বিরোধ উস্কে দিচ্ছেন। আমরা কোথায় ন্যূনতম মিলতে পারি সেইটা জায়গা, আর বাকিটা লাস্ট লাইন, বিরোধের জায়গাটা মীমাংসা করাটা ঐকমত্যে এটা একটা কাজ। আর আপনার পলিটিক্সকে বন্ধ করতে বলছে না, গো টু দি পিপল, জনগণের কাছে যান। জনগণ যদি আপনাকে সংখ্যাগরিষ্ঠতা দেয়, তাহলে আপনি আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করবেন। তরফ থেকে আসলে আগামীকালকে গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আসতে যাচ্ছে, অর্থাৎ সরকারিভাবে যেহেতু ঘোষণাপত্র আসতে, তাদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একজন আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন 1/11-র সম্ভাবনা দেখছেন। যদিও স্ট্যাটাস দেবার কিছুক্ষণ পরে তিনি আবার সেটির এক ধরন এডিট করে তিনি কেন আসলে এই কথা বলেছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন। আবার যদি আমি একদম ভুল না করে থাকি, আমি ওনার ফেসবুকে ভেরিফাইড ফেসবুক পেজ দেখলাম,
তিনি কিছুক্ষণ আগে হয়তো পোস্ট আবার ডিলিটও করে দিয়েছেন। বিএনপি নেতা সালাউদ্দিন বলেছিলেন ঘণ্টা খানেকের মধ্যেই হয়তো স্ট্যাটাস ডিলিট হতে পারে, সেটি হয়তো হয়েছে। কি মনে করছেন 1-11 পদধ্বনি আসলে কি আসতে যাচ্ছে? কেন ঘোষণাপত্র ঘোষণার ঠিক কয়েক ঘন্টা আগে এই ধরনের একটি বক্তব্য করলেন উপদেষ্টা? না, যে পোস্টটা উনি ডিলিট করেছেন ওটি আমি মন্তব্য করতে চাইছি না, তবে আমার কাছে মনে হয় অনেকে ট্রমায় ভুগছেন। আমাদের এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা ছিল না, উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেটা না হলে আরও বেশি জীবন দিতে হতে পারত, বেশি আহত হতে পারত, এবং পরিসমাপ্তিটা কোথায় গিয়ে শেষ হতো সেটাও তো মানে আপনার বলা মুশকিলই ছিল। আছে, আমি আবারও বলি, সব মানুষের অর্জন, প্রশাসনেরও অনেকের অর্জন আছে। আবার ধরেন অনেকরা নিধন করেছে, হ্যাঁ, সরকারের দায়িত্ব নির্দেশ পালন করতে গিয়ে নিধনে প্রথম দিকে ছিল, পরে তারাও তো সেখান থেকে কামব্যাক করেছে, তাদের উপলব্ধি হয়েছে। এখন জুলাই যদি আন্দোলনের কথা বলেন, আমাদের ঘোষণাপত্রটা কি? আমাদের জাতীয় অর্জনগুলির একটা জাতীয় স্বীকৃতি চাচ্ছি আমরা, তাই তো? তার মধ্যে একটা উল্লেখযোগ্য অর্জন হচ্ছে এই জুলাইয়ের গণ অভ্যুত্থান, সেটা স্বীকৃতি পাবে। এখন স্বীকৃতি মানেটা কি হবে? মানে এই অর্জনটা করতে গিয়ে রাষ্ট্রের নিয়ম কানুন আইন বিধি বিধানের অনেক ব্যত্যয় ঘটেছে, জনগণ করেছে, সেইটা যাতে অপরাধ বলে গণ্য না হয়, সেটার জন্য রাষ্ট্রীয়ভাবে মর্যাদা পায়, গুরুত্ব পায় এবং প্রতিষ্ঠিত হয়, সেটাই কাজ। সাংবিধানিকভাবে যে জায়গা বলছিলেন সেখানে আমাদের থেকে বলা হয়েছে যে চতুর্থ তফসিলে থাকলেও বিএনপির আপত্তি নেই। আমরা সাংবিধানিক স্বীকৃতি দিতে চাচ্ছি না, বিষয়টা এরকম না। আরেকটা কথা বলা উচিত, আমাদের 3টে জিনিস লক্ষ্য ছিল। এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েও বলেছে, এবং সাকিব ভাই প্রথমে বর্ণনা করতে চেয়েছিলেন যে আমরা ফ্যাসিবাদের পতন চেয়েছি, পাশাপাশি আরও কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য ছিল, যেমন তার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং একটা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার। সে লক্ষ্যে আমরা তো এগোচ্ছি। এখন আপনি ফ্যাসিবাদের উত্থানের যদি এত ভয় পান, ফ্যাসিবাদের সবচেয়ে নির্মম শিকার হচ্ছে গত 17 বছর আমরা। এই শেখ হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে বড় নির্মম শিকার। তো আমরা তো ভীত না, কারণ কিন্তু আবার এনসিপির একজন উপদেষ্টা বা এনসিপি নেতারা যখন কোনো বক্তব্য রাখেন, আমি এনসিপি নেতাদের কথা যদি নাও বলি, উপদেষ্টা যখন আসলে কোনো মন্তব্য করেন, নিঃসন্দেহে সেটি খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য। এই 1-11 সম্ভাবনা তার মানে আসলে আবার আমাদেরকে একভাবে রাজনৈতিকভাবে ভীত করছে কিনা? না, আমি সব উপদেষ্টার মন্তব্যকে খুব গুরুত্বপূর্ণ মনে করি না। কেন মনে করি না? অনেক উপদেষ্টারা যতটা না উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, তার থেকে তাদের অভিপ্রায় নিয়ে একটা রাজনৈতিক দল গঠিত হয়ে সুবিধা পাক, ক্ষমতায় যাক, সে নিয়েও চিন্তা করছেন। সেই প্রশ্নটা একটু মনিরা আপনার কাছে আমি করি। আমি একটা বাক্য দিয়ে শেষ করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে ভিকটিম কিন্তু আমরা, ফ্যাসিবাদের সবচেয়ে ব্যাপার। কিন্তু আমরা যেহেতু জনগণের আকাঙ্ক্ষা ধারণ করি, জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন করেছি, জনগণের সাথে এখনও আছি, আবার জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচিত সরকার হয়ে দেশ সেবায় ব্রত থাকতে চাচ্ছি। অতএব আমাদের কিন্তু সংখ্যা ওরকম না, আমরা ন্যায্যতার সাথে থাকতে চাই, জনগণের পাশে থাকতে চাই। আপনি যদি জনগণের পাশে থাকেন, জন আকাঙ্ক্ষা ধারণ করেন, ওই সংবিধানের কোন জায়গায় থাকলো আর কোন জায়গায় থাকলে আপনি নিরাপদ থাকবেন আর কোন জায়গায় থাকলে আপনি অনিরাপদ থাকবেন, এটা কোনো রাজনীতিবিদের ভাবার সুযোগ নেই। মনিরা, তার মানে আপনারা আসলে জনগণ থেকে দূরে সরে আসছেন দেখি আপনারা আসলে সাংবিধানিক স্বীকৃতি চাইছেন, এবং টিআইবি প্রধান আজকে বলেছেন যে এনসিপি একটি কিংস পার্টি, সরকারের পৃষ্ঠপোষকতায় আপনারা রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছেন। দেখেন, এই আলোচনা তো আসলে অনেকবার হয়েছে, এই কিংস পার্টির আলোচনা আপনার অনুষ্ঠানেই অনেকবার হয়েছে, এবং এই জায়গা থেকে টিআইবি তো নানান সময় নানানভাবে নানান কথা বলতে শুনেছি আমরা গত 15 বছর। এটা তো অবাক করা কিছু না, টিআইবি বলতেই পারে। এবং টিআইবির তো গত কিছুদিন আগে আমরা তারা এক ধরনের একটা গবেষণার রিপোর্টও দেখলাম, এবং সেই জায়গা থেকে আমার যেটা কথা সেটা হচ্ছে যে কিংস পার্টি, বাংলাদেশে কিংস পার্টি গড়ে উঠেছে এর আগেও, এটা তো আমরা দেখেছি। তো কিংস পার্টি কিভাবে গঠিত হয়েছে সেটা আমরা সবাই জানি। সুতরাং যারা আসলে যেই অভ্যুত্থানের রিপ্রেজেন্টেশন, যারা দুইজন আসলে সরকারে আছেন, তারা আমাদের রাজনৈতিক দলের কেউ না, স্বাভাবিকভাবেই আমাদের সহযোদ্ধা। তো সেই জায়গা থেকে তাদের সাথে আমাদের যেহেতু কোনো যোগাযোগ নেই এবং তারা রাজনৈতিকভাবে এই দলের সাথে সম্পৃক্ত না, সে কারণে আসলে এই বিষয়টা তো আমি বারবারই আমাদের পক্ষ থেকে খারিজ করা হয়েছে যে কিংস পার্টি যে কেউ বলতেই পারে, যে কোনো জায়গা থেকে। কিন্তু বাংলাদেশে সবচেয়ে বড় কিংস পার্টি, আমি যদি বলি বড় পার্টি হিসেবে এখন বিএনপি বলে, তাদের থেকে বড় কিংস পার্টি তো আর নাই। আরেকটা ব্যাপার, আপনার প্রশ্নের উত্তরে আমি বলি যে জনগণের থেকে, আমি একটু উত্তরটা দিই, আপনি যে একটা প্রশ্ন করেছেন যে জনগণের থেকে দূরত্ব। দেখেন, আপনারা জনগণের মানে যারা আসলে সবাই যারা আমরা রাজনৈতিক দলগুলো আছি, আমরা কি আসলে জনগণের ভাষাই বলছি নাকি আমরা নিজেদের রাজনৈতিক এজেন্ডা নিয়েই কথা বলছি? এটাও একটা প্রশ্ন। দেখেন, এই ঘোষণাপত্র নিয়ে কি
দেখি আসলে কতভাবে জল ঘোলা করা হয়েছে। এই আমরা এখন বলতেই পারি যে সরকারের উপরে আমরা নানানভাবে এখন দায় চাপাচ্ছি, কিন্তু আপনার মনে থাকবার কথা, এই সালাউদ্দিন ভাই একসময় বলেছেন যে আসলে ঘোষণাপত্রের কি দরকার, এটা তো আমি বুঝি না। এটা একেবারে এটা আপনি মনে করলেই পাবেন। তো সেই জায়গা থেকে আসলে বড় দল হিসেবে যারা রাজনৈতিক দলগুলো, যাদের দেখে আমরা শিখব, যারা আসলে আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময় যাদের স্ট্রাগলকে আমরা সম্মান করি, কিন্তু খুব দুঃখের সাথে বলতে হয় যখন তারা শুধুমাত্র তাদের সবচেয়ে বড় ভিকটিম এই 15 বছর মনে করেন, সেটাও একটা দুঃখজনক ব্যাপার। আমরা বিভিন্ন যারা এই অ্যাক্টিভিজম করেছি গত 15 বছর, আমরা ভিকটিমাইজড হননি, অফকোর্স তারা ভিকটিমাইজ হয়েছে, কিন্তু শুধু তারাই ভিকটিমাইজ হন নাই, সব একদম ফ্যাসিবাদী সকল রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল এবং সকল পক্ষও কিন্তু আছে এখানে। সুতরাং সবাইকে ইনক্লুড করা এবং সবচেয়ে বড় আপনাদের কোনো কথা এবং যে দুইজন উপদেষ্টা ছাত্র জনতার ছাত্রদের বিশেষ করে এক ধরনের আসলে তারা রিপ্রেজেন্ট করছেন, তাদের কথা মিলে যায়, তখন তো আসলে এই অভিযোগগুলো আসতেই পারে যে আপনাদের সাথে তারা কথা বলছে। খুব স্বাভাবিক না? মানে এই যে তরুণ প্রজন্ম, এই আপনারা তো এই ভাষাটা, আমি যদি বলি যে বিএনপির মতো বড় রাজনৈতিক দল তো আমাদের ভাষার বোঝে নাই। ভাই একটা কথা একটু আগে বলছিলেন প্রথমেই শুরুর দিকে, আমি শ্রদ্ধার সঙ্গে দ্বিমত করতে যাই যে তাদের সাথে যে আসলে জনগণের সম্পৃক্ততা, তারা বলছেন যে তাদের আন্দোলনে জনগণের সম্পৃক্ততা, তারা জনসম্পৃক্ত করতে পারেন নাই। তাহলে তো সেই সময় দেখেন যখন আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে পড়ে মার খেয়েছি, ছাত্রলীগের গুন্ডারা যখন আমাদের উপরে চড়াও হয়েছে, আমাদের তখন কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে তাদের ভূমিকা কি ছিল? তাহলে তো আমাদের মার খেতে হয় না। তাহলে আমাদের বিভিন্ন আন্দোলনে এরকম মার খেতে হয় না, আমাদের আক্তার হোসেনের মতো নেতাদের তখন জেলে যেতে হয় না, আবরারকে তখন এভাবে মরতে হয় না। তখন আমাদের রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিল? আমি এটা জানতে চাই। ফিরতে চাই জিপি ইস্পাত মিত্র রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত ব্যতীত রাজখান দেখছেন। জুনায়েদ সাকি, অনেক অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ, আমরা যেখানে ঐক্যের পথে হাঁটার চেষ্টা করছি সেখানে জুলাই ঘোষণাপত্র নিয়ে ইতিমধ্যে আমরা দেখছি নানানভাবে আসলে মতপার্থক্য তৈরি হচ্ছে। মনিরা শারমিন যেটি বলছিলেন যে সেই সময়টাতে, জুলাই গণঅভ্যুত্থানের সময়টাতে আসলে যদি বড় কিংবা পুরনো রাজনৈতিক দলগুলো তাদেরকে সহায়তা করতো, তাদের পাশে থাকতো, তাহলে হয়তো তাদেরকে এভাবে মার খেতে হতো না, এই ধরনের আন্দোলনের মধ্য দিয়ে তাদের যেতে হতো না। কি মনে করছেন, এই বক্তব্য কতখানি সঠিক? না দেখুন, রাজনৈতিক দলগুলো কিন্তু দাঁড়ানোর চেষ্টা করেছে তাদের মতো করে। এখন মুশকিলটা হয় কি, যে ধরেন বাংলাদেশে ছাত্ররাই কিন্তু সবসময় একটা অগ্রসৈনিক। আপনি 69-এর গণ অভ্যুত্থানে যান, ছাত্ররাই কিন্তু প্রথমে আন্দোলনটা তৈরি হয়েছে এবং গণ অভ্যুত্থানের সূতিকাগার হয়ে উঠেছে। আবার 90-এর আসেন, ছাত্ররাই সূতিকাগার হয়ে উঠেছে। এবং এবারও আমরা কিন্তু রাজনৈতিক সংগ্রামের দিক থেকে যদি ব্যর্থতা কেউ বলে, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে মানে চূড়ান্ত লড়াই করছিলাম 22, 23, 28 অক্টোবর এসে 23-এর আমরা একটা এক ধরনের লড়াইতে যেতে চাইলাম, তখনও কিন্তু এই আলোচনা বারবার হয়েছে যে ছাত্ররা কিভাবে আন্দোলনের নামতে পারে এবং একটি ইউনাইটেড প্ল্যাটফর্ম করা যায়। কিন্তু ইউনাইটেড প্ল্যাটফর্মটা করা যায়নি। এবং আমাদের দিক থেকে আমি এখন খোলামেলা বলতে পারি যে আমাদের এই প্রস্তাব করেছি যে এটা আসলে সাধারণ ছাত্রদের আন্দোলন হওয়া উচিত, যেখানে রাজনৈতিক বিরোধ না রেখে সবাই আসতে পারে। কারণ রাজনৈতিক বিরোধ কিন্তু আছে, ওর সাথে যেতে পারবে না, এরকম বিরোধের জায়গাটা প্রত্যাশাটা পূরণ হয়নি। ওইটা না হলে ধরেন যে বারুদের স্তূপ হয়েছিল, যেটা আমি বললাম, এটা নভেম্বর মাসেই ঘটতো। আচ্ছা, এটা হ্যাভিং সেড দ্যাট, তার ফলে এই আর্গুমেন্টটা আমি পুরোপুরি একমত নই যে আমরা আসলে লড়াই করি। আমরা লড়াই যার করেছে এবং প্রত্যেক দলেরই অসংখ্য আত্মত্যাগ ইত্যাদি আছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে তারুণ্য যখন রাস্তায় নামে, এটার একটা অন্য আবেগীয় মানে ক্ষেত্র শেষ করি। আর লাস্ট একটা কথা বলি, আপনি অনেক আলোচনা তুলেছেন টিআইবিটি ইত্যাদি, তাদের রিপোর্ট নিয়ে অনেক কথা বলা যায়। আমরা যে একটা পুরনো বন্দোবস্তের বিরোধিতা করেছি, সেটা হচ্ছে আমাদের সমাজে নিয়োগ, বদলি, পদোন্নতি, মানে রাষ্ট্র ক্ষমতার কাঠামো ব্যবহার করে অথবা ক্ষমতা দিয়ে এলাকা নিয়ন্ত্রণ, পেট্রন ক্লায়েন্ট, বগরাবাজি, টাকা, এই যে ক্ষমতা ব্যবহার করে ধনসম্পদ আহরণ, এই প্রসেসটার মধ্যে ছাত্ররা যেখানে রক্তস্নাত এক পবিত্র নতুন মানুষ হয়ে ওঠার রাজনৈতিক শক্তি হওয়ার কথা, সেইটা এটাতে যেভাবে হোক তারা এটার মধ্যে কোথাও না কোথাও ঢুকে পড়েছে। ঢুকে পড়ার ফল হচ্ছে আমাদের তরুণদের যেভাবে একটা বিরাট মানে শক্তি, পাহারাদারি শক্তি হওয়ার কথা ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে, সেখান থেকে অনেক রকম জায়গায় বিচ্যুতি ঘটছে। সেটা সত্ত্বেও আমরা তরুণদের উপর ভরসা রাখতে চাই। যোগ দেবার জন্য 8টি ট্রেন ভাড়া করেছে সরকার, যার খরচ 30 লাখেরও বেশি, এবং সব ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আসলে এই জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে তারা অংশগ্রহণ করে। এটিকে আসলে এনসিপি কিভাবে দেখছে? দেখুন, আসলে সরকারের পক্ষ থেকে যে তোড়জোড় আমরা দেখছি, তোড়জোড় আসলে আরো আগে হলে মানে এইভাবে করে কি আসলে সরকারের থাকে যে 8টি ট্রেন ভাড়া করে, লোক ভাড়া করে নিয়ে আসা, এবং তার সাথে এটা এখন সরকারের পক্ষ থেকে এই জুলাই ঘোষণাপত্রকে
যদি সরকারের পক্ষ থেকে যেহেতু তারা দিতে যাচ্ছে, সকল রাজনৈতিক দল এবং একেবারে সাধারণ মানুষ এবং শহীদ পরিবার যারা আছে তাদেরও এখানে ইনক্লুড করা হয়েছে, যেহেতু একেবারে সরকারিভাবে সর্বজনীন একটা প্রোগ্রাম যেহেতু করা হচ্ছে, সেখানে সেই জায়গা থেকে সরকারের পক্ষ থেকে এটা করা হতে পারে। তবে স্বাভাবিকভাবেই ধরেন রাজনৈতিক দল সহ এটা যখন একদম একটা সর্বজনীন প্রোগ্রাম হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো সেটা চিন্তা করা হতে পারে। সময় কম, আর একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই। এই যে আসলে বারবার অভিযোগ করা হচ্ছে এই জুলাই ঘোষণাপত্র সবচেয়ে বেশি গুরুত্ব এনসিপি কে দেওয়া হয়েছে, সেটি কি আসলে এই কারণেই এই ঘোষণাপত্রকে এখনো পর্যন্ত এত বেশি আসলে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে? না, এনসিপির তো অবশ্যই একটা দাবি ছিল, সেটা হচ্ছে এই জুলাই ঘোষণাপত্র যাতে মানে দ্রুততম সময়ের মধ্যে, চাহিদাই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের চাহিদা না তো, দেখেন এখানে আসলে জুলাই ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দল না চাওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। কারণ কিন্তু কি কি থাকছে সেখানে আসলে আপনাদের কতখানি গুরুত্ব দেওয়া হচ্ছে? না দেখেন, এখানে তো অবশ্যই যে জুলাই ঘোষণাপত্রের যেই ড্রাফটটা, সেটা তো রাজনৈতিক দলগুলোর সাথে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে আলাপ করা হয়েছে, সেই জায়গা থেকে সবাইকে গুরুত্ব দেওয়ার কথা। শেখ রবিউল আলম, বিএনপি আসলে জনগণের সাথে তাদের যেই ধরনের জনসম্পৃক্ততা দরকার ছিল সেখান থেকে সরে এসছে, এবং আপনারা জনগণের কথা বুঝতে পারছেন না বলেই আপনাদের এখন এক ধরনের কিংস পার্টির অভিযোগ করলেন মনিরা শারমিন। এই জুলাই ঘোষণাপত্র এ কারণেই আসলে আপনারা সহজভাবে মেনে নিতে পারছেন না? ছোট মানুষ জানার চেষ্টা করছে, রাজনীতি জানার চেষ্টা করছে। কিংস পার্টি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে শুধু একটা রাজনৈতিক দল হয়নি, বাংলাদেশের রাজনীতি উন্মুক্ত হয়েছে। এই যে আওয়ামী লীগ, তার পুনর্জন্ম হয়েছে। বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না। জিয়াউর রহমান শুধু বিএনপি গঠন করেন নাই, সব রাজনৈতিক দলের রাজনীতি করার বৈধতা দিয়েছেন না, পুনর্জন্ম দিয়েছে। জামাত ইসলামী রাজনীতি জিয়াউর রহমানের হাত ধরে বা তার অনুকম্পায় বাংলাদেশে আমি আপনাকে বলি, বলবো বিলুপ্ত ঘোষিত আওয়ামী লীগ পুনর্জন্ম হয়েছে, বাকশাল হয়ে গিয়েছে। অন্যান্য রাজনৈতিক দল রাজনৈতিক চর্চা, রাজনৈতিক দল করার সুযোগ জিয়াউর রহমান করে দিয়েছেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির জনক বলতে পারেন, সব বন্ধ হয়ে গিয়েছিল, কিংস পার্টি ছিল না। সমস্ত রাজনৈতিক দলের উনি বলতে গেলেন পুনর্জন্মদাতা। এখন আসেন, বলল যে আক্তার ভিতরে যেত না, জেলে গিয়েছিল, সরকারে পতন ঘটাবেন, একজন নেতা জেলে গিয়েছে গত্রদাহ, আর ওই এক সেম টাইমে বিএনপি জাতীয় নেতারা সহ 12,000 গ্রেপ্তার হয়েছে এই আন্দোলনে। শুধুমাত্র ছাত্রলীগের মারি খাবেন না, গণ অভ্যুত্থান ঘটাবেন। আর ছাত্রলীগের মারি খেয়ে ছাত্রলীগকে প্রতিহত করছে গত 17 বছর ধরে। আমি কোথায় এটা বুঝলাম না, আপনাদের অনেকেই তো ছাত্রলীগের ভিতরে ছিল। গণ অভ্যুত্থান একদিনে হয়, 17 বছর আন্দোলন করে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছি, আপনারা এসে যুক্ত হয়েছেন মাত্র, আবার গণ অভ্যুত্থানের মালিক হয়ে গেছেন। আবার মালিক জনগণ, ছাত্ররা করেছে, গুড, ছাত্র ভূমিকা রেখেছে, কিন্তু আপনার ছাত্রদের সব মালিক নাকি এনসিপির নাকি? আমাদের ছাত্রদল নাই, ছাত্রমন্ত্রী নাই, ছাত্র শিবির নাই, অন্যরা নাই, ছাত্র মানে এনসিপির বালিকারা। এইভাবে যারা ভাবছে তারা এই সমস্যাটা তৈরি করছে। যারা রাজনীতি বোঝেনি, রাজনীতি ধরেন কমিটমেন্ট নাই, এখনো একটা রাজনৈতিক দল হয় নাই, এখনো পর্যন্ত নিবন্ধনের 6টি শর্ত বাকি, নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেন, জাতীয় নেতাদের ভর্ৎসনা করেছেন, এইটুকু শিখেছেন, রাজনীতি শেখেন নাই, রাজনীতি করতে চাইছেন না। জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সবাই আপনি রাজনীতিকে রাজনীতি দিয়ে ডিল করুন, আপনি ছোট কথা বলবেন না, বয়সের কথা বলবেন না। রাজনীতি জনগণ, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহনে। বিবিসির সঙ্গেই থাকুন।